হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি বাদী, আপনি একজনের কাছ থেকে টাকা পান এবং সেই টাকা আপনি কিভাবে উদ্ধার করবেন। ধরুন আপনি একজনকে টাকা ধার দিয়েছেন এবং তার থেকে একটি চেক দিয়েছেন। এখন সেই চেক দিয়ে যখন সে টাকা পরিশোধ করছে না, তখন আপনি একটা চেকের মামলা করেছেন। তো সেক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা থাকে যে আহ, যদি আসামি জেল খাটে তাহলে সে ওই টাকার যে অ্যামাউন্ট আছে সেটা দেয়া থেকে সে পরিত্রাণ পাবে, সে নিস্তার পাবে। আসলে কিন্তু ব্যাপারটা তা না। চেকের মামলার ক্ষেত্রে জেল খাটলেও কিন্তু টাকাটা কিন্তু দিতেই হবে, এটা এটা কোনো ছাড় নেই। সে জেল খাটলে আহ, সে তার যে টাকার বিষয়টা সেই বিষয়টা থেকে সে মুক্তি পাবে না। তো এক্ষেত্রে বাদীর করণীয় কি? বাদী কি স্টেপটা নিলে সে তার টাকাটা উদ্ধার করতে পারবে? তো প্রথমে যখন আসামি আসামি গড়িমসি করছে, আসামি টাকা দিতে চাচ্ছে না, তখন আপনি রায় হওয়ার পর আপনি ফৌজদারি কার্যবিধির ৩৮৬ ধারায় একটা আবেদন করতে পারবেন। ৩৮৬ ধারায় আবেদন আপনি কোথায় করবেন, এটা একটা প্রশ্ন। আপনি ৩৮৬ ধারার আবেদন করবেন সংশ্লিষ্ট আদালতে, যেখানে যেই কোর্ট থেকে, যে আদালত থেকে আসামির রায় হয়েছে, আসামির শাস্তির রায় হয়েছে, সেই কোর্টে আপনি ফৌজদারি কার্যবিধি ৩৮৬ ধারা অনুসারে একটা আবেদন করবেন। তো এই ক্ষেত্রে যে ৩৮৬ ধারা যে আবেদনটা করা হবে সেটা হচ্ছে দেওয়ানি আদালতের ডিক্রির মতোই সেটা কার্যকর হবে। অর্থাৎ এটা একটা দেওয়ানি আদালতের ডিক্রি হিসেবে গণ্য হবে। যদিও মামলাটা ফৌজদারি মামলা, কিন্তু তারপরও সেটা দেওয়ানি আদালতের একটি ডিক্রি যেভাবে কার্যকর হয় ঠিক সেভাবে এই ৩৮৬ ধারার কার্যক্রমটা সম্পন্ন হবে। তো প্রথমে আপনি যদি ৩৮৬ ধারার দরখাস্ত দেন, তাহলে একটা সংশ্লিষ্ট আদালত একটা লেভি ওয়ারেন্ট আরোপ করবেন। লেভি ওয়ারেন্ট দেওয়ার জন্য একটা পদক্ষেপ নেবেন। তো সেই পদক্ষেপের প্রস্তুতি পর্যায় হিসেবে আদালত কি করবেন, যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট আছে তার কাছে এই লেভি ওয়ারেন্টটা প্রেরণ করবেন। তো জেলা ম্যাজিস্ট্রেট যখন তার কাছে লেভি ওয়ারেন্টটা পাবেন, তখন সেটা কিন্তু একটা সরকারি দাবি আদায় হিসেবে সেটা গণ্য হবে। তো ওই যে জেলা ম্যাজিস্ট্রেট ওই লেভি ওয়ারেন্টটা এমনভাবে কার্যকর করবেন যে সেটা সরকারি দাবি। তো সেই ক্ষেত্রে যে লেভি ওয়ারেন্টের যে তফসিল আছে, সেখানে যে সম্পত্তির বিবরণগুলো আছে, সেই সম্পত্তির বিবরণ অনুসারে সেগুলো মার্ক করবেন এবং সেগুলো ক্রয় করবেন অথবা বিক্রয় করবেন, অথবা উনি একটা যে কোনো ডিগ্রি ক্রয় করতে পারবেন, অথবা যে সার্টিফিকেট দেনাদার আছে তাকে গ্রেফতার করতে পারবেন। সরকারি দাবি আদায় আইন ১৪ ধারা অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু এইসব পদক্ষেপ গ্রহণ করবেন। তো প্রথমে আবার বলছি আমি, উনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন। ওই সময় সরকারি দাবি আদায় আইনের ১৪ ধারা অনুসারে তিনি সার্টিফিকেট অফিসার হিসেবে গণ্য হবেন এবং তিনটি পদক্ষেপ উনি গ্রহণ করতে পারবেন। প্রথমে হচ্ছে সম্পত্তি ক্রয় ও বিক্রয় করা অথবা বিনা ক্রয়কে বিক্রয় করা। তারপর যে কোনো ডিগ্রি ক্রয় করে উনি সেটা সরকারি দাবিটা আদায় করতে পারবেন। আর শেষে হচ্ছে সার্টিফিকেট দেনাদারকে গ্রেফতার করে উনি এই সরকারি দাবিটা আদায়ের চেষ্টা করবেন। তো এটা যখন উনি কোনো আসামিকে গ্রেফতার করবেন, তখন সেটা একটা মানে দেওয়ানি কয়েদে তিনি আটক রাখবেন। যেহেতু এটা একটা দেওয়ানি ডিক্রি হিসেবে গণ্য হবে, সেই কারণে তিনি ওই উক্ত আসামিকে দেওয়ানি কয়েদে আটক রাখবেন। এবং উনি যদি আসামিকে জিজ্ঞেস করবেন যে সে কতদিনের মধ্যে টাকাটা দিতে পারবে, তো আসামি যদি সময় নেয় তখন তাকে সাময়িকভাবে তাকে হয়তো জেল থেকে মুক্তি দিতে পারবেন। আবার যদি সময়টা অতিবাহিত হয়ে যায়, তখন তিনি আবার পুনরায় তাকে গ্রেফতার করে আবার দেওয়ানি কয়েদে আটক রাখতে পারবেন। তো এভাবেই একজন বাদী তার প্রাপ্য টাকা
ওই পাওনাদার থেকে আদায় করতে পারবেন যদি বাদী চেকের মামলা করে থাকে এবং ওই মামলা থেকে সে রায় পায়। তো আশা করি আমার এই ভিডিওতে পরিষ্কার হয়েছেন যে আপনি একটা চেকের টাকা কিভাবে উদ্ধার করবেন যদি মামলা চলাকালীন সময়ে আসামি আপনাকে টাকা না দেয়, তাহলে রায় পাওয়ার পর এইসব ব্যবস্থা গ্রহণ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসামি যদি মামলা হওয়ার আগে, চেকের মামলা হওয়ার আগে তার যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তি গুলো বা কিছু অংশ যদি অন্যত্র বিক্রয় করে থাকেন, তখন কিন্তু ওই সম্পত্তি কিন্তু সরকারি দাবি আদায় আইনের অনুসারে কিন্তু উদ্ধার করা সম্ভব হবে না। চেকের মামলা হওয়ার পরে এবং চলমান থাকা অবস্থায় মামলাটা বা চেকের মামলার পরে যদি কোনো সম্পত্তি বিক্রয় করে আসামি, তাহলেই ওই সকল সম্পত্তি সরকারি দাবি আদায় আইন অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োগ করতে পারবেন। মামলা হওয়ার আগে যেসব সম্পত্তি ট্রানজাকশন হয়ে গেছে সেগুলোর উপর কিন্তু হস্তক্ষেপ করতে পারবেন না। তো আপনাকেই দেখতে হবে, আপনাকে মানে খোঁজখবর নিতে হবে যে আসামি আপনার টাকা না দেওয়ার যে মনোবৃত্তিতে সেই ওই সম্পত্তি, তার সম্পত্তি অন্যত্র বিক্রয় করছে কিনা সেটা আপনাকে খুব ভালোভাবে খোঁজখবর রাখতে হবে। আর আপনি চেকের মামলা হওয়ার চেকের মামলা করার পর যে তফসিলের মধ্যে আসামি যেসব সম্পত্তির বিবরণ দিয়েছেন সেগুলো যদি চেকের মামলা হওয়ার আগেই সে বিক্রয় করে থাকে, তাহলে কিন্তু ওইসব সম্পত্তি ক্রয় করা যাবে না। তখন সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট কি করবেন যে আপনাকে মানে আরো সম্পত্তির, আসামির আর কোথাও কোনো সম্পত্তি আছে কিনা সেই সম্পত্তিগুলো সম্পর্কে অবহিত করার জন্য বলবেন। আপনি তখন ওই সম্পত্তিগুলো খবর নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি সেগুলো ক্রয় করবেন, ক্রয় করে বিক্রয় করবেন অথবা ইমিডিয়েটলি বিক্রয় করে দিবেন। যদি তিনি মনে করেন যে আসামি যে কোনো মুহূর্তে ওই সব সম্পত্তি আবার অন্য কারো কাছে হস্তান্তর করতে পারে, তাহলে তিনি কিন্তু সাথে সাথেই বিক্রয়ের একটা পদক্ষেপ নিতে পারবেন। তো এই হলো যে আপনি বাদী হিসেবে আসামির কাছ থেকে কিভাবে টাকা উদ্ধার করবেন সেই সম্পর্কে বলা হয়েছে। তো এই ভিডিও থেকে যদি আপনাদের কিছুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে, আর শেয়ার করবেন আর লিগ্যাল ফাইটারের সাথে থাকবেন। ধন্যবাদ।